চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিকিৎসক, লেখক ও কলামিস্ট প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। শুভ সকাল, কেমন আছেন? আপনাকেও শুভ সকাল। চায়ের চুমুক, চা সামনেই, চা নিয়ে বসেছি, সামনে সুন্দরী উপস্থাপিকা, ভালোই লাগছে। জি, আপনাকে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে। আপনি খুব মজার মতো কথা বলেন এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। তো শুরুতে একটু জানতে চাই যে আপনি ডক্টর ইকবাল হলেন কিভাবে এবং আসলে হওয়ার পিছনের গল্পটা। আসলে অনেক মানে বড় গল্পই রয়েছে। ডাক্তার হওয়ার ইচ্ছা প্রথমে আমার খুব একটা ছিল না, কিন্তু আমার যে সবচেয়ে বড় বোন, সে 8 বছর বয়সে ইন্তেকাল করে, তার ইচ্ছা ছিল উনি ডাক্তার হবেন। তো আমার কোনো ভাই বোনই তো ডাক্তার হয়নি। আমার মায়ের ইচ্ছে হলো যে না, একজনকে তার বোনের দায়িত্বটা দিতে হবে। মায়ের অনেক চেষ্টা, অনেক সাধনা, অনেক তিতিক্ষা বলবো এই ডাক্তার হওয়ার পিছনে আজকে ডক্টর ইকবাল হয়েছি। এই পিছনে মায়ের অবদান অনেক বেশি। আর আমি তো চেষ্টা করেছি, সারা জীবন চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি কিভাবে সে মায়ের স্বপ্ন পূরণ করব। আচ্ছা, আমরা জানি যে আপনি অনেক নাটক লিখেছেন, বই লিখেছেন। সো চিকিৎসার পাশাপাশি কিভাবে এত সময় মেনটেন করতে পারেন? হ্যাঁ, আসলে আমাদের পরিবারটা একটা কালচারাল পরিবার। আমার বোন গান গায়, রোকে সিদ্দিকা। আমার 2 ভাই, তারা বাংলাদেশ বেতারে ডাইরেক্টর ছিলেন। তো পুরোপুরি কালচারাল পরিবার। আমার বড় বোনও গান শিখেছেন, যদিও গান না। তো আমি 4th ইয়ারে যখন পড়ি, তখন আমি শুভ্রা কথা কও বলে একটি নাটক লিখি। আচ্ছা। সেটা ফারাক্কা আন্দোলনের ভিতরে শুভ্রা ছিল একটা নদীর প্রতীকী নাম। তো নাটকটা তখন রেডিও নাটক সবাই শোনার জন্য অস্থির থাকতো। তো তখন নাটকটা বেশ হিট করলো। সে আমার মনে হয় বেশ চিঠি পেলাম। কিন্তু তারপরে যখন আমি 4th ইয়ারে আসলাম, 4th ইয়ারে পড়ি, তখন আমি টেলিভিশনের জন্য একটা নাটক লিখলাম। তো ওটাও একটা রোমান্টিক। কিন্তু তারপরে এই ডাক্তারির বাস্তবতায় এসে সেই রোগীর নাড়ি টিপা, রোগীর বুক পরীক্ষা করা, আর হৃদরোগ নিয়ে তো কাজ করতে হয়, হৃদপিণ্ড নিয়ে, বক্ষব্যাধি নিয়ে আমার কাজ করতে হয়। সুতরাং এই হৃদয় নিয়ে যেসব অনেক ঘটনা জমেছে এবং তার বহিঃপ্রকাশ অনেকগুলো, প্রায় 16টি বই আমার বেরিয়েছে। এবং প্রতিটি বইমেলাতে, 21-এর বইমেলাতে আমি, যদিও গত বছর দিতে পারিনি, বইমেলাতে একটি করে বই উপহার দিই। তো কারণ যেহেতু হৃদয়ের চিকিৎসক, হৃদয় ঘটিত সবকিছুই আমার ভিতরে কাজ করে। ডেফিনেটলি ব্যক্তি জীবনের তো অনেক ঘটনা আছে আপনার হৃদয় নিয়ে। তো সেখান থেকে কি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করা যায়? যদি যে কালচারাল এটা বললেন, আমি ছোটবেলায় অনেক সিনেমার নায়কের ছোট বেলার মানে ভূমিকায় অভিনয় করেছি। এখন নামগুলি মনে পড়ছে না। যে তখনকার দিনে আজিম ছিল নায়ক, তারপরে তখনকার দিনে আরো রহমান ছিল, তাদের ছোটবেলার চরিত্রগুলো আমাকে দিয়ে করাতো। আচ্ছা। তো এরকম অনেক অভিজ্ঞতা আছে। সুতরাং ওই চলচ্চিত্র অঙ্গনেও আমার একটা পদচারণা ছিল। বড় হয়ে অবশ্য সেই দিকে আর যাইনি। শীত তো চলে এসেছে, কড়া নাড়ছে। সো শীতে উপলক্ষে আসলে যারা চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ? চিকিৎসক হিসেবে কথা বলা দরকার। আমি তো এই যে শীত আসছে, কড়া নাড়ছে, তো বিভিন্ন ধরনের বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে, বিশেষ করে এক্সট্রিমস অফ এজ যারা, শিশু বলুন, বৃদ্ধ বলুন, এরা কিন্তু নিউমোনিয়াতে ভুগবে, হাঁপানিতে ভুগবে, অনেক ধরনের রোগে ভুগবে। আমি এখনই এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করতে চাই যে শীতে কুয়াশা যখন মানে পড়া বন্ধ হয়ে যাবে, সাফিসিয়েন্ট রোদ্র উঠবে, রোদেলা সকাল, তখন শিশু এবং বৃদ্ধদের ঘর থেকে বের করবেন। আর সন্ধ্যার আগে শিশুরা এবং বৃদ্ধরা ঘরে চলে আসবে। গরম পানি ব্যবহার করবে, একেবারে ঠান্ডা পানি থেকে দূরে রাখবে। আর গত বছরের বাক্সবন্দি করার যত পশমি কাপড় আপনি রেখেছিলেন, এই শীতকালে সেগুলোকে ভালো করে ধুয়ে, গরম পানিতে ধুয়ে, রোদ্রে শুকিয়ে সেগুলো পরাবেন। না তো সারা বছর ধরে যে খালি চোখে দেখা যায় না যে মাইটগুলো আছে, সেই মাইটগুলো নাক দিয়ে ঢুকে শ্বাসনালীতে গিয়ে অতি সংবেদনশীলতার সৃষ্টি করে আপনার শ্বাসকষ্ট বাড়িয়ে দিবে, হাঁপানি দেখা দিবে। এবং সেজন্য অনেক মজার খাবার, এই যে শীত আসছে, শীত কিন্তু আমি খুব এনজয় করি শীতকালে। আর সবাই শীতকালটাকে, সারা বছর আমরা গরমে একদম দগ্ধ হই, শীতকালটা আসলে শীতের বিভিন্ন
পিঠা পুলি এগুলি খাওয়া, তারপর বিভিন্ন রকম সবজিতে অনেক স্বাদ আসে, সবজিতে অনেক টেস্ট আসে, কিন্তু অনেক হাঁপানি রোগী আছে যারা অনেক সবজি খেতে পারে না, সেগুলো আমি বলে দিই যে এগুলো আপনি খাবেন না। এগুলো মানে শীতটা যাতে সুন্দরভাবে একজন মানুষ কাটাতে পারে, সে মানে বক্ষব্যাধির হোক রোগী বা একজন সুস্থ মানুষ হোক, সবারই একটা সতর্কতা মূলক মানে ভাবে চলতে হবে, যাতে করে এই শীতটা তারা প্রশান্তিময় শ্বাস একটা নিতে পারে, তারা ভালো মতো শীতটাকে এনজয় করতে পারে। আচ্ছা, সংস্কৃতি অঙ্গনে আপনার অবদান আছে, আমরা মুভির কথা জানছিলাম, আর কি কি সেক্টরে আপনি কাজ করছেন? আমি আসলে জাতীয় যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রচুর বিয়ে দিয়েছি, যৌতুক মুক্ত বিয়ে। তো এটা একটা সমাজকে কিছু দেয়া তো আমাদের দায়িত্ব। আমাদের রাষ্ট্র আমাদের অনেক কিছু দিয়েছে, রাষ্ট্রের খরচে আমরা ডাক্তার হয়েছি, এখন রাষ্ট্রকে সমাজকে দিতে হবে। তো আমি প্রচুর যৌতুক মুক্ত বিয়ে দিয়েছি এবং বিভিন্ন বড় বড় যে ওষুধ কোম্পানিগুলি আছে তাদেরকে আমি অনুরোধ করেছি যে ধরেন 10টা 12টা বিয়ে একসাথে দিয়েছি। প্রতিটি যে দম্পতি আছে তাদেরকে একটা সেলাই মেশিন বা কাউকে গাভী দেওয়া, কাউকে এক সেট গহনা দেওয়া, এগুলি দিয়ে সব পুরো বিয়ের খরচটা কিন্তু আমি এই বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে বিয়ে দিয়েছি। এবং আমি বারবার মানে খবর রাখি, আমার যে ল উইং আছে খবর রাখে যে এরা ডিভোর্স দেয় কিনা, বা এদেরকে যে আমরা উপহার সামগ্রী পাইয়ে দিয়েছি সেগুলো আবার বিক্রি করে দিয়েছে, তারা আবার আরেকটা বিয়ে করে কিনা সেগুলো দেখতে হয়। সুতরাং এইটা কিন্তু একটা আমি মনে করি যে মানে অনেক বড় কাজ। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু স্মৃতি শেয়ার করলেন, মজার একটা আড্ডা হয়েছে, অসংখ্য ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন এবং আজকের সকালটা যাতে সবার জন্য ভালো যায় সেই কামনাই করছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আজকের আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।